অনেক সময় আগে কিঙ্কিনি নামে একটা নদী ছিল। নদীটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আর ওই নদীর আশেপাশে অনেক গাছপালাও ছিল। আর সেই গাছপালাগুলোর মধ্যে একটা খুব সুন্দর আর বড় ডুমুর গাছ ছিল। সেই গাছে অনেক ডুমুর ফল ফলত, আর সেই গাছে দুটো বন্ধুও থাকত, বালেন এবং কাঠবিড়ালি। এই পাকাটা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খা এটা। বাহ, এই ডুমুরগুলো কি সুন্দর মিষ্টি তো। এই ডুমুরগুলো খুব মিষ্টি। আমিও পেয়েছি। দারুণ। সত্যি বলতে ডুমুরগুলো এত মিষ্টি যে আমিও অনেকগুলো খেয়ে ফেলেছি। আমাকেও ডুমুর দেবে নাকি? খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কুমির আবার ফল খায় নাকি? কেন, কুমির ফল খেতে পারে না বুঝি? ভায়া, ফলগুলো খুব মিষ্টি, আর কয়েকটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, পেট ভরে খাও ভালো করে। আহা, ধন্যবাদ বন্ধু, আমার পেট ভরে গেছে, এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার নাম কি? মুরুক্কান আমার নাম। আর তোমার নাম কি? আমার নাম বালন, আর এর নাম হলো কান্নান। ঠিক আছে বন্ধুগণ, আবার দেখা হবে। হ্যাঁ বন্ধু, এসো। কুমির? ও আচ্ছা, তুই কি ওকে চিনিস? আচ্ছা, ওর সঙ্গে বন্ধুত্ব করা কি ঠিক হবে? তুই এরকম বলছিস কেন? এই কুমিরটা খুব ভালো। বেচারা, ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। আমাদের ওর থেকে দূরে থাকা উচিত। বাহ, ওই ঝিলের পাশে পাহাড়ের গায়ে বেশ পাকা পাকা কলা ধরেছে, তুই দেখেছিস? এই কোথায় হয়েছে? আরে ওই পাহাড়ের গায়ে, চল না আমরা ওখানে যাই। ও না না না, আমি যাব না, তুই গিয়ে খেয়ে আয়। আমি তো তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তুই? না, বরং তুই যা, আমি আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও নিশ্চয়ই ওই কুমিরটার জন্য। হ্যাঁ, কি হয়েছে কি তাতে? যখন তুই নতুন বন্ধু পেলি, এই পুরনো বন্ধুটাকে এত সহজে ভুলে গেলি, তাই না বল? না, মোটেই নয় সেটা। ঠিক আছে, আমি চললাম তাহলে। কিঙ্গিনি নদীর ঠিক উল্টো পারে একটা কুমির বাস করত, যার নাম ছিল মুরকান। সেও সেই ডুমুরের স্বাদটা জানত। সে ডুমুর খেতে খুব ভালোবাসত, আর সেই ডুমুর খেতে সেই কুমিরটা রোজ সাঁতার কেটে আসতো। ওই কুমিরটা তো এখনো এসে পৌঁছলো না, এখানে আর কতক্ষণ বসে থাকবো? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো বুঝি? আবার কি, এই ডুমুরগুলোকে সঙ্গে নিয়ে তোমার জন্য কতক্ষণ বসে আছি জানো? ক্ষমা করবে বন্ধু, একটু আটকে গেছিলাম কাজে। ভাই, কি মিষ্টি! আরে খাও খাও, তোমার জন্য অনেক আছে। কি মিষ্টি ভাই! আজ আমার ডুমুরের আরো আর একটা থোকা চাই, দেবে? কেন বলো তো?
ঘরে বসে আরাম করে করে খাবে বুঝি? না ভাই, আমার বউয়ের লাগতো, মিলির জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে একটা কেন, দুটো থোকাই নিয়ে যাও। দাঁড়াও একটু। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তখন সেই বাঁদর ডুমুরগুলোর দুটি থোকা কুমিরটিকে দিয়ে দিল। মুরগান সেই ডুমুরগুলোকে নিয়ে নদীতে সাঁতার কাটতে কাটতে বাড়ির দিকে এগিয়ে গেল। মিলি, এই দেখো, তোমার জন্য আমি কি এনেছি। ডুমুরের থোকা, খেয়ে দেখো একবার। এই ফলগুলো কি মিষ্টি, তাই না? আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, ওয়ালান। ওয়ালান বাঁদর। বাঁদরটা সারাক্ষণ এই ডুমুরটাই খায়। হ্যাঁ, এই ফলগুলোই যদি এত মিষ্টি হয়, তাহলে যে বাঁদরটা রোজ দিন এগুলো খায় তার হৃৎপিণ্ডটা কত মিষ্টি হবে? ওটা এত মিষ্টি হবে যেন মধু। মিলি, ওটা আমার বন্ধু হয়, এই কারণেই ও আমাকে এতগুলো ডুমুর পেড়ে দিয়েছে। সেসব ঠিক আছে, কিন্তু আমার ওই বাঁদরটার হৃৎপিণ্ড চাই। কিন্তু এটা আমি কি করে করবো মিলি? ও, তাহলে তুমি তোমার বউকে এরকম ভাবে বলবে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। মুরগান মিলির কথাগুলো শুনে খুব কষ্ট পেয়ে ওই গাছের দিকেই এগিয়ে চলল। বাঁদরকে এখানে নিয়ে আসতে কিছু একটা ফোন দিয়ে আঁটতে হবে আমায়। এই বন্ধু, আলান। আরে বন্ধু, তুমি এসে গেছো? কি হয়েছে বলো? ডুমুর বুঝি কম পড়ে গেছে? না বন্ধু, তা নয়। এসো, আমার সাথে এসো। আমি যাব, কিন্তু কোথায় যাব? আমার বাড়িতে। ও আচ্ছা, তোমার বাড়িতে? আর কোথায়? আমার বাড়িতে। আমার বউ মিলি কিছুতে বাড়িতে টিকতেই দিচ্ছে না। যে কিনা এত সুন্দর ডুমুর দিল, তাকে একবার অন্তত আমাদের বাড়িতে নিয়ে এসো, এটাই বলে যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমার জন্য অনেক সুন্দর খাবার বানিয়েছে আমার বউ। ওখানে মিষ্টি খাবার আছে? সব কিছু আছে। তুমি একবার আমার বাড়িতে তো চলো। বাহ! তাহলে আমরা ওখানে যাব কি করে? জলে তো আমি যেতে পারবো না, আমি তো সাঁতার কাটতেও জানি না। আরে, তুমি আমার পিঠের উপর বসে পড়বে, আমি তোমায় আরামসে আমার বাড়িতে নিয়ে চলে আরে যাব। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমি জলের উপর দিয়ে যেতে পারবো, আর ওখানে গিয়ে ভালো মন্দ খাবারও পাবো। এসো এসো। তারপর মুরগান বাঁদর বন্ধুটিকে নিজের পিঠের ওপর বসালো, আর তারপর নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো। যখন মুরগান নদীর মাঝে এসে পৌঁছালো, তখন ও বাঁদরটিকে তার নিজের মনের কথাটা বলে দিল। শোন রে বাঁদর, আজ তুই কোনো খাবার পাবি না, তুই আজকে আমাদের খাবার। আরে, তুমি এগুলো কি বলছো ভাই? তোকে খাবার খাওয়াবো বলে নিয়ে যাচ্ছি না রে। তাহলে? আমার বউ মিলির তোর হৃৎপিণ্ডটা চাই, এই জন্য তোকে নিয়ে যাচ্ছি রে। ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। এ বাবা, তুমি তো এইসব কথা আমাকে আগে বলনি। আচ্ছা শোনো, আমি এতগুলো ডুমুর পেড়ে নিয়ে এলাম, তাও আবার তোমার বউ মিলিকে উপহার দেওয়ার জন্য। ওয়ালান বুঝতে পারলো যে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে,
তাই ও কুমিরকে বলল, আমি আমার হৃৎপিণ্ড তোমার বউকে দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু কিন্তু কি? যাতে আমার হৃৎপিণ্ড কেউ নিতে না পারে ওই জন্য আমার হৃৎপিণ্ড আমি ডুমুর গাছের উপরে তুলে দিয়ে এসেছি, তাও আবার একটা পাত্রের মধ্যে। তুমি যদি আগে আমাকে বলতে তাহলে আমি ওটাকে নিয়েই আসতাম। তাহলে এখন কি করব আমরা? কি আর করব, চলো বরং গাছ থেকে সেটাকে পেড়ে নিয়ে আসি। আরে ও দুষ্টু কুমির, তুমি মোটেই আমার বন্ধু নও, তুমি হলে আমার শত্রু। এই বাঁদর, তুই তাড়াতাড়ি তোর হৃৎপিণ্ডটা নিয়ে আয়। তুমি একটা বোকার হদ্দ, হৃৎপিণ্ড ছাড়া কেউ কি কখনো বাঁচতে পারে? আর তাছাড়া হৃৎপিণ্ড কি কেউ কখনো কোনো জায়গায় বার করে রাখতে পারে? হ্যাঁ, আরে ভাইয়া, তুমি বুঝতে পারছো না। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আজকের পর থেকে তুমি কখনো এখানে আসবে না, আর আমিও তোমাকে ডুমুর খাওয়াবো না। তুমি একটা বিশ্বাসঘাতক, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও। তারপর থেকে সেই বিশ্বাসঘাতক কুমিরটি কিঙ্গিনী নদী থেকে চলে গেল, আর তারপর আর কোনোদিনও সেখানে ফিরে আসেনি। আর এইদিকে বালান আর কাঠবেড়ালি দুজনেই ওই ডুমুর গাছে বসে খুব সুখে তাদের সারা জীবন কাটিয়ে দিল। অনেক দিন আগে একটা জঙ্গলে একটা ভয়ঙ্কর বিড়ালের বাস ছিল। বিড়ালটা অবলা ইঁদুরদের খেয়ে ফেলে নিজের পেট ভরত। ও ভাই, আমাকে মেরো না। দেখো, তোমাকে আমি মোটেই মারবো না, বরং না মেরে জ্যান্ত চিবিয়ে খাবো। মিয়াও। এভাবেই অনেক দিন কেটে গেল এবং বিড়ালটাও বুড়ো হয়ে গেল, আর এখন ইঁদুরদের ধরা ওর জন্য খুব কঠিন হয়ে পড়তে শুরু করলো। এভাবে চলতে থাকলে আমাকে তো উপোস করে মরতে হবে, কিন্তু যদি শিকার করি তাহলেও তো মোক্ষম চাল চলতে হবে। এই তো পেয়ে গেছি, এটাই করতে হবে। এবার সেই বিড়ালটা ইঁদুরকে ধরার জন্য সন্ন্যাসী হয়ে একটা পাথরের ওপর বসে মন্ত্র জপ করতে শুরু করলো। জঙ্গলায় নমো, ম্যাও ক্রিং, জঙ্গলায় নমো। এই আওয়াজটা কোথা থেকে আসছে? বন্ধুরা, আমাদের এই গুহা থেকে একটু দূরে একটা বিড়াল সাধু সেজে বসে আছে। ও, তাহলে কি আমাদের মেরে দেবে? একটা পাথরের ওপর চোখ বন্ধ করে বসে কিছু একটা বিড়বিড় করছে। তাহলে তো আমাদের ওই সন্ন্যাসী বিড়ালের ওপর নজর রাখা উচিত। তখনই নিরীহ ইঁদুরগুলো গর্ত থেকে বেরিয়ে এসে ওই সন্ন্যাসী বিড়ালকে দেখতে হাজির হলো বিড়ালটির সামনে। আমি ওই সন্ন্যাসী বিড়ালের সামনে চলে গেছিলাম, তাও আমাকে ধরতে এলো না। দাঁড়াও, একবার আমি গিয়ে দেখে আসছি। আমি ওকে দেখে গায়ে হাতও দিলাম, তবুও ও আমাকে ধরতে এলো না। আমার মনে হয় না ওই সন্ন্যাসী বিড়ালটা আমাদের ওপর আর কখনো হামলা করবে।
জঙ্গলায় নমো, মিয়াও ক্রিম জঙ্গলায় নমো। আমার কথা তোমরা মন দিয়ে শোনো, আজ থেকে আমি আর কখনো ইঁদুর মারবো না, বরং তোমাদের আমি রক্ষা করতে এখানে এসে গেছি। আর তোমাদের উপর আছে আমার আশীর্বাদ। আমি আগে অনেক ইঁদুর মেরেছিলাম, আমি সেই পাপেরই প্রায়শ্চিত্ত করতে এখন সন্ন্যাস নিয়েছি। আমার উদ্দেশ্য এই জঙ্গলে এখন শান্তি প্রতিষ্ঠা করা। এখন তোমরা সবাই একে একে এদিকে এসো আর এসে আশীর্বাদ নাও। মিয়াও ক্রিম জঙ্গলায় নমঃ। এরপর একদিন সব ইঁদুরেরা মিলে ওই সন্ন্যাসী বিড়ালের আশীর্বাদ নিতে যাবে বলে নিজেরা ঠিক করলো। এভাবেই একদিন সন্ন্যাসীর সাথে দেখা করে ফিরবার সময় সন্ন্যাসী বিড়াল তাদেরকে পিছনে ডেকে বলে, শোনো, তোমরা সবাই আমার কথা শোনো, তোমরা সবাই একটু দাঁড়িয়ে যাও। কি হয়েছে স্বামীজি? তোমাদের সবার উপরে একটা বড় বিপদের ছায়া দেখতে পাচ্ছি। আরে কিরকম বিপদ স্বামীজি? পূর্বের ওই পাহাড়ের দিক থেকে তোমাদের উপরে একটা বিপদ ধেয়ে আসছে আমি দেখতে পাচ্ছি। স্বামীজি, তাহলে আমাদের কি করা উচিত? আরে ভয় পাওয়ার দরকার নেই, বিপদ কাটাতে চাইলে পেট পুজোর ব্যবস্থা করতে হবে। কি পুজো করতে হবে? আরে না 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 না, এটা ওরকম পুজো নয়। তাহলে তোমরা একটা বরং কাজ করো, এক এক করে আশ্রমে আসতে থাকো, তাহলে আর কখনো বিপদকে ভয় পাওয়ার দরকার পড়বে না, বুঝেছো? আর তারপর নির্ভয় থাকবে তোমরা। স্বামীজি ধন্যবাদ, আপনি খুব দয়ালু। আমরা সব ইঁদুর এক এক করে আপনার আশ্রমে চলে যাব। এই জন্য প্রতিদিন শত্রু দমন পুজোর জন্য একে একে ইঁদুরেরা সাধু বিড়ালের আশ্রমে যেতে থাকে। এসো বৎস, এসো এই আশ্রমে এসো। মিয়াও, এসো এসো। আর অনেকদিন পর যখন সন্ন্যাসী বিড়ালের আশ্রম থেকে ইঁদুরেরা আর ফিরছিল না, তখন বাকি ইঁদুরদের কাছেও এই ব্যাপারটা বড় অদ্ভুত বলে মনে হলো। পুজোতে যারা গেছিল তারা তো ফেরত এলো না। স্বামীজি ওদের সঙ্গে কিছু করেনি তো? না না, পুজো হয়তো এখনো শেষ হয়নি। তাহলে আমরা নিজেরাই স্বামীজির আশ্রমে গিয়ে দেখে আসি। এরপর ইঁদুরেরা নিজেদের মনের সন্দেহ দূর করতে সোজা এসে উপস্থিত হয় সন্ন্যাসী বিড়ালের আশ্রমে। মিয়াও ক্রিং জঙ্গলায় নমঃ, মিয়াও ক্রিং জঙ্গলায় নমঃ। স্বামীজি, পুজোতে যেসব বন্ধুরা এসেছিল তারা এখনো ফেরত এলো না কেন? আশ্রমে যারা এসেছিল তারা সবাই বিপদকে হার মানাতে একসাথে মন দিয়েছে পুজোয়। ওরা শিগগিরই ফিরে আসবে, তোমরা চিন্তা করো না একদম। শোনো বন্ধুরা, ব্যাপারটা কিন্তু সুবিধার লাগলো না। এটার একটা তদন্ত করতে হবে। এরপর ওই তিনজন ইঁদুর মিলে সন্ন্যাসী বিড়ালের আশ্রম পর্যন্ত একটা গর্ত খুঁড়তে শুরু করে। তারপর ওই তিনজন ইঁদুর আস্তে আস্তে আশ্রমের ভেতরে ঢুকে গেল, কিন্তু সেখানকার পরিস্থিতি দেখে তারা থ হয়ে গেল। এ মা, এগুলো তো আমাদের বন্ধুরা। ওই সন্ন্যাসী বিড়াল আমাদেরকে ঠকিয়েছে, ও আমাদের বন্ধুগুলোকে মেরে ফেলেছে। এবার আমাদের ওকে একটা শিক্ষা দিতেই হবে। সন্ন্যাসী বিড়ালকে শিক্ষা দিতে চার বন্ধু মিলে একটা বুদ্ধি আটে, আর এরপর নিজেরা একটা সলিড প্ল্যান তৈরি করে। আর তারপরের দিন দুটো ইঁদুর মিলে সন্ন্যাসী বিড়ালের আশ্রমে গিয়ে হাজির হয়। স্বামীজি, আমরা আমাদের সন্তানদের আপনার হাতে পূজার জন্য তুলে দিতে এসেছি। আপনার এই ছোট ছোট বাচ্চাদের জন্য পূজা করা উচিত স্বামীজি। আমার এত ভালো সময় এলো, তোমরা নিজেই এসেছো আমার হাতে তুলে দিতে।
কার সময় স্বামীজি? না 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 না, আমি আমার কথা বলছি না, তোমাদের ভালো সময়ের কথাই বলছিলাম। আসলে আমার জিভ পিছলে গিয়েছিল আর কি। ও, এদের তো শত্রুর দোষ লেগেছে। চিন্তা করো না, এরা সুস্থ হয়ে যাবে। মিয়াও। ঠিক কিছুক্ষণ পরেই সেই সন্ন্যাসী বিড়াল আশ্রম থেকে ছুটে বেরিয়ে গিয়ে আসতে লাগলো। ও স্বামীজি, কি হয়েছে? শত্রুদোষ শেষ হয়ে গেছে নাকি? আসলে খাওয়ার আগে সন্ন্যাসী বিড়াল এটা বুঝতে পারিনি যে ইঁদুরগুলো ইঁদুর নয়, একটা আঠার গোলা দিয়েছে। বিড়াল বিড়াল সন্ন্যাসী বিড়াল পেলো 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 শাস্তি পেলো। অনেক বছর আগে একটা গ্রামে একজন ব্যবসায়ী গুড় বিক্রি করত। সে ওই গুড় বিক্রি করার জন্য একটা ঝুড়িতে করে বাজারে গুড় নিয়ে যেত। সেই গুড় বিক্রি করে তার সংসার চলত। সে প্রত্যেক দিন জঙ্গলের রাস্তা দিয়েই বাজারে যেত। একদিন যখন সে সব গুড় বিক্রি করে তার বাড়ি ফিরছিল, হঠাৎ রাস্তায় ঝোপের ধারে একটা বস্তা দেখতে পেল আর সেটার কাছে গেল। আরে আরে আরে, এই বস্তাটাকে কে বেঁধে রেখেছে? হ্যাঁ, এটা তো আবার নড়ছেও দেখছি। চলো একবার গিয়ে তো দেখি। আর ওই ব্যবসায়ী যখন সেই বস্তাটার কাছে গেল, তখন ভেতর থেকে কান্নার আওয়াজ পেল। বাপরে বাপরে, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও গো, বাঁচাও। কাকে বাঁচাবো? তুমি কে? হ্যাঁ, আর এই বস্তার ভেতরে তুমি কি করছো? আমাকে একটা শিকারী ধরে বেঁধে এই বস্তার মধ্যে বেঁধে দিয়েছে। আপনি আমায় আমায় বাঁচাতে পারবেন? তোমাকে বাঁচাবো? তুমি তো একটা কুমির, তাই না? তোমাকে বাঁচালে যদি তুমি আমাকে খেয়ে ফেলো? না, আমি এরকম একদম করব না। যদি আপনি আজকে আমায় বাঁচান, তাহলে একদিন আমি আপনাকে সাহায্য করব। তোমার এই কথাটা আমি কি করে বিশ্বাস করি বলো তো? আমার ওপরে বিশ্বাস করো। তাহলে আমি তোমাকে বাঁচাচ্ছি। কুমিরটার কান্না শুনে ব্যবসায়ীটা বস্তাটার মুখ খুলে দিল আর কুমিরটাকে বাঁচিয়ে নিল। হাঁপ ছেড়ে বাঁচলাম। আপনি আমার প্রাণ বাঁচালেন। আমি আপনার এই ঋণ কখনো ভুলবো না। কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে। যদি আমি এক্ষুনি কিছু না খাই, তাহলে আমি মরেই যাব। আপনি কিছু মনে না করলে তোমাকেই খাই। হ্যাঁ রে, তুই এত বড় স্বার্থপর? হ্যাঁ, আমি তোর জীবন বাঁচালাম, তুই আমায় খেতে চাস? হ্যাঁ, এটা কিন্তু একদম উচিত নয়। তুমি এখন আমার খাবার। যদি এতেও তোমার কোনো সন্দেহ থাকে, তাহলে চলো কাউকে জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, চলো তাহলে। আর তখনই ওখানে একটা ভয়ানক সাপ এলো। আর ওই সাপটাকে দুজনেই একটা প্রশ্ন করলো। কুমিরটা তো ঠিকই বলেছে, তুই কুমিরের খাবার। হে, এটা তো উচিত নয় ভাই। এখনো যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে চলো অন্য কাউকে জিজ্ঞেস করে দেখি। আর তারপর দুজনেই একটা শিয়ালকেই প্রশ্নটা করলো। তোমরা দুজনে দুজনের দিক থেকে একদম ঠিক কথা বলছো, কিন্তু যদি আমি সত্যি কথাটা বলি, তাহলে একটা ক্ষুধার্ত কুমিরের সামনে যেই আসুক না কেন, তাকে খাওয়ার ওর সম্পূর্ণ অধিকার আছে। তুমি একদম ঠিক কথা বলছো না। যদি কেউ কারোর জীবন বাঁচায়, তাহলে তাকে মোটেই খাওয়া উচিত নয়। আর তখনই ওখানে একটা রাখাল এলো। দুজনে ঠিক করলো যে ওই রাখালের থেকেও তারা বিচার চাইবে। ওই দুজনে যা বললো সেটা মেনে নাও, কারণ এও একই কথাই বলবে। এবার তো আমায় খেতে দাও। সবকিছু স্পষ্ট এবং স্বচ্ছভাবে জানার পরই আমি আমার একটা বিচার করব। প্রথমে এটা বলো যে আসলে হয়েছিলটা কি? আমি বাজার থেকে
এই রাস্তা দিয়ে ফিরছিলাম। আপনি কি সেটা আবার করে দেখাতে পারবেন একবার? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? এবার আমি আপনার কথা বুঝলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই কুমিরটা এই বস্তার ভিতরে ঢুকলোটা কিভাবে। আপনি কি এটা আমায় করে দেখাতে পারবেন? আমাকে একটা বস্তার ভেতরে বন্দি করে রেখেছিল। বন্দি করে রেখেছিল? এবার তো আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি একবার দেখাতে পারবে যে তুমি কিভাবে বন্দি হয়েছিলে? দেখো দেখো, এইভাবে আমি বন্দি হয়েছিলাম। ওহো, তো তাহলে আপনি এইভাবে এর ভিতরে বন্দি হয়েছিলেন। কিন্তু একটা সন্দেহ এখনো হচ্ছে, এই বস্তাটা কি তখন খোলা ছিল? না, বাইরে থেকে বন্ধ করা ছিল। কেউ এই মুখটা বেঁধে দিয়ে চলে গেছিল। আপনি কি জানেন যে এই বস্তার মুখটা কিভাবে বাঁধা হয়েছিল? আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি সমস্তটা বুঝতে পারছি যে কিভাবে বস্তার মধ্যে বন্দি হয়েছিল। এবারে কি এখানেই থাকতে দাও। এবারে কি এই বস্তার মধ্যে ক্ষুধার্তই থাকতে দাও। যে বাঁচালো তাকেই খেয়ে নেবো, এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি আমার জীবন বাঁচালে ভাই, তোমাকে আমি কখনো ভুলবো না। যে উপকার করে তার ক্ষতি করা কখনো উচিত নয়। বা দিদুন, এই খাবারের গন্ধটা কি সুন্দর গো। এই মালপোয়াটা খেতে এত সুন্দর কেন দিদুন, বলো না গো। তোমার বুঝি এই মালপোয়াগুলো খুব ভালো লেগেছে? এটা খেতে ভীষণ সুন্দর, আমার প্রচন্ড ভালো লেগেছে। দিদুন, এই মালপোয়াগুলো কিভাবে বানায়? এটা কলে ভাঙানো আটা আর সুজির মধ্যে গুড় তিল সব মেশাতে হয়। এতে নারকেল বাটা আর এলাচও দিতে হয়, আর সবকিছু মিশিয়ে তেলে ভাজতে হয়। শুনতে দারুণ লাগলো দিদুন। দিদুন, আমার মালপোয়াটা কাকে নিয়ে চলে গেল? আরে ওহো, আহা, কাঁদে না মা, চুপ করো। দিদা তোমাকে আরেকটা মালপোয়া দেবে, কেমন? এই খাবারের গন্ধটা তো হেভি বেরোচ্ছে, কিন্তু এই গন্ধটা আসছে কোত্থেকে? আরে বাবা, এটা তো মালপোয়ার গন্ধ। মনে হচ্ছে খাঁটি ঘিয়ে তৈরি, আমার দারুণ লাগছে। এর গন্ধ নাকে এসে আমার পেটের ইঁদুরগুলো দৌড়তে শুরু করেছে। এটা কি হচ্ছে? আচ্ছা, তার মানে গন্ধটা এখান থেকেই আসছিল। এত সুন্দর মিষ্টি একটা খাবার কাকটা জোগাড় করলো কোত্থেকে? কাকটার থেকে খাবারটা চেয়ে দেখি। এর থেকে পুরো চাইলে তো আমি পাবো না, তাহলে এক কাজ করি, অর্ধেকটা চেয়ে নিই, তাহলেই হবে। যদি আমি আমার বুদ্ধিটা একটু খরচ করি, তাহলে হয়তো পুরো মালপোয়াটাই আমি পেয়ে যাব। যাই গিয়ে দেখি। লা 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 লা। গানটা তো ভালো হচ্ছিল, থামলে কেন? তোমায় দেখে খুশি মনে হচ্ছে। লা 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 লা। গান শোনা আর গান গাওয়ার মধ্যে যে আনন্দটা আছে সেটা আর কোথাও পাবে না। লা 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 লা। এটা তুমি ঠিকই বলেছো। আসলে এরকম কিছু নয়, আসল ব্যাপারটা হচ্ছে এখানে সবাই বলে
তোমার গানের গলা নাকি আমার থেকেও ভালো। কে ঠিক বললাম না? একদমই তাই। আমার সাথে গানের প্রতিযোগিতায় কোকিলও হার মেনে যাবে। তাহলে একটা ভালো সুন্দর গান শুনিয়ে দাও না আমাকে। ফুলকো লুচি গরম গরম, ময়ম দিলে হয় নরম নরম। আচ্ছা, তাহলে এটাই গান ছিল। এই গানে তো টেম্পোই নেই, নেই মানে একদমই নেই। ফুলকো লুচি গরম গরম, ময়ম দিলে হয় নরম নরম। গান এইভাবে হয় না, একটু ভালো করে সুরে গাও। ফুলকো লুচি। আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি খুব সুন্দর গান করো। তোমার গান শুনে আমার মন ভরে গেছে।